ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র আলোড়ন সৃষ্টি করে সারা দেশে। হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ওয়াকারুজ্জামান আপনার ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দর্শক, সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে। নানা ধরনের আলোচনা, নানা ধরনের লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা, দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো। এই মুহূর্তে 56 জন জেনারেল তারা সেনানিবাসে গত রাতে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি, কিন্তু যা দেখছি, পরিস্থিতি যা বলছে, তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনূসের কাল হচ্ছে। আপনারা জানেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে দেখবে, চেয়ে থাকবে? শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ, আপত্তি ছিল, কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে। যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো, এখানে অবাক করা কাণ্ড যে 5 জন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা, তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হতো না, ইউনূস সরকার ক্ষমতায় আসতো না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে, এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না। এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল, মোট 56 জন জেনারেল আছেন। তাদের হাতে ঘা লাগবে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে, এবং হাতে ঘা লাগছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন একযোগে 56 জন জেনারেল, যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে। হয় সেনা শাসন, সেনাবাহিনী নিজে ক্ষমতা নেবে, আর না হয়তো 111। আমরা একটা আন্দোলন, একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে, যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে, তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনূস আপনাকে আর রাখা যাচ্ছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে, ইউনূস পরিষদ বিতর্কিত হয়ে গেছে। সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে, আপনাকে আর রাখা যাচ্ছে না, অন্য একটি সরকার আসবে, কিংবা আমরা সরকারে নেব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করলো, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সাজানো গোছানো আইসিটি, সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। গত 14-15 মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই। আজকে তো জেনারেলদের কথা বলছি, একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফআই এর ডিজি ছিলেন, তাকেও রিমান্ডে নিতে হবে, তাকেও অ্যারেস্ট করতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে, সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন? আমরা তো এমনটা দেখিনি অতীতে। নতুন বাংলাদেশে নতুন সবকিছু, সময় ঘনিয়ে এসছে, আন্দোলন, সংগ্রাম, রক্তপাত কিছু হয়তো হবে না, তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বিশেষ করে 56 জন জেনারেল যেখানে একমত হয়েছেন, এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোশ। এখন সিদ্ধান্ত তাদের, নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে।
দর্শক, বলছিলাম চাকরি চলমান সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে, সেই মামলাটা মানে যেন না হয়, মামলাটা যেন ঠেকানো যায়, সেই ব্যাপারে গোপনে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়েছে, এরকম আলোচনা চতুর্দিকে শুনছি, কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি। চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সরকার এবং অ্যাকশানে গেছে আদালত, এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত। আদালত থেকে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং 24 জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত সেনা অফিসাররা রয়েছেন। তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন বিবিসি বাংলা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার কিভাবে হবে, এই প্রশ্নটা তারা রেখেছে। সেখানেই তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে, বাকি 6 জন সিভিলিয়ান। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া 2টি মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত অফিসার, 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই 2টি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিরা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এছাড়া র্যাবের 2 জন সাবেক মহাপরিচালকও রয়েছেন। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তাদের দৃষ্টিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, 30 জন অভিযুক্তের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা কর্মরত রয়েছেন, 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে, সামরিক আদালতে, নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে, এমন প্রশ্নও উঠেছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করা হয়েছে। সেই সংশোধনীতে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে যে এই আদালতে যারা অভিযুক্ত হবেন তারা সংসদ সদস্য পদ থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, কোনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারবেন না, থাকতে পারবেন না, এবং সরকারি চাকরি তার থাকবে না। সেই আইনে, সংশোধিত আইনে সেনা অফিসার যারা 14 জন চাকরি করছেন, সেই 14 জনের চাকরি চলে যাবে। এই ফৌজদারি আইনে কিভাবে বিচার হবে সেই ব্যাপারে বিবিসি বাংলা বলছে যে, উদাহরণ হিসেবে আইনজীবীরা বলছেন, এর আগে নারায়ণগঞ্জে যে 7 মার্ডারের আলোচিত চাঞ্চল্যকর ঘটনা ছিল আওয়ামী লীগের আমলে, সেখানে সেনা কর্মকর্তাদের যারা র্যাবে দায়িত্ব পালন করতেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং তাদেরকে ফৌজদারি আদালতেই বিচার করা হয়েছিল। প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসরে পাঠানো হয়েছিল, তারপরে তাদেরকে ফৌজদারি অপরাধে সাধারণ আদালতে তাদের বিচার কার্য পরিচালনা করা হয়েছিল। এক্ষেত্রেও এই 14 জনকে সেনাবাহিনী হয়তো বাধ্যতামূলক অবসরে পাঠাবে কিংবা চাকরিচ্যুত করবে, তারপরে ফৌজদারি আদালতে বিচার হবে। এই ব্যাপারে অনেক ডিটেল নিউজ করেছে বিবিসি বাংলা। সেই ডিটেল নিউজের মূল ভাষ্যটা হচ্ছে, সেনা কর্মকর্তাদের বিচার কিভাবে হবে, সেনা আইনে নাকি সাধারণ আদালতে। সাধারণ আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা নেই। 7 মার্ডার মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা, সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখানেও হতে পারে। কিন্তু মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যারা ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালকের নাম আছে এখানে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণকৃত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার জন্য প্রেরণকৃত একজন সেনা অফিসারের নাম রয়েছে। এরকম আলোচিত বেশ কিছু নাম রয়েছে, নামগুলো নিয়ে আলোচনা করছি না। যাদের নাম রয়েছে তারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ বর্তমান কর্মকর্তা এবং সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নামে যখন এই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তখন চারিদিকে গুজব যেটা রটে গেছে সেটা হচ্ছে যে সেনানিবাসে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, এবং সেনানিবাসে কিছু কিছু ইউটিউবার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এরকম দাবিও করছেন যে সেনানিবাসের 56 জন জেনারেল, তাদের অফিসার, অন্যান্য অফিসার, সেনাপ্রধান নিজে সবাইকে নিয়ে একটা মিটিং করেছেন, যে মিটিং থেকে এই ব্যাপারটা প্রতিরোধ করা, এই ব্যাপারে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা, কিংবা সরকার যদি নেগোসিয়েশনে রাজি না হয় তাহলে আর্মির পক্ষ থেকে একটা ভূমিকা রাখা, এরকম আলোচনা ছড়িয়ে পড়ে
করেছে, কিন্তু সেই আলোচনাগুলো এখন পর্যন্ত আমরা গুজব হিসেবেই দেখতে চাই, কারণ এটার কোনো অথেন্টিক সোর্স নেই। এগুলো শুধুমাত্র লেখালেখি বলা বলি হচ্ছে। তবে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে বর্তমান সেনা কর্মকর্তা 14 জন যারা রয়েছেন তারা চাকরিতে থাকা অবস্থায় সরকার এরকম একটা সিদ্ধান্ত যখন নিল, তখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক আবার জোড়া লাগার অবস্থা যখন আমরা দেখছিলাম যে সম্পর্ক ভালো হয়ে আসছে, সেই ভালো হয়ে আসাটা আবারও খারাপ দিকে যায় কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমাদের কোনোভাবেই মানে আমাদের প্রত্যাশা নয় এটা যে সরকারের সঙ্গে সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনী কারোরই সম্পর্কের অবনতি ঘটুক। তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তাদের সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনোভাবেই যদি সম্পর্কের অবনতি হয় এবং এই সব কারণে যদি অবনতি হয়, তাহলে দেশ অন্য পরিস্থিতির দিকে চলে যেতে পারে। মাঝখানে যে গত 12-13 মাসে, অন্তত 2-3 মাস আগে পর্যন্ত প্রায় 1 বছর ধরে যে আলোচনাটা চলেছে নানাভাবে, যে এই বুঝি সেনা শাসন আসলো, এই বুঝি মানে জরুরি অবস্থা জারি হলো, এই বুঝি এটা হলো, এই বুঝি ওটা হলো, এরকম বহু আলোচনা, বহু গুজব কিন্তু আমরা শুনেছি। সেগুলো আলোচনা এবং গুজব পর্যায়ে থেকেছে। আমরা কোনোভাবেই প্রত্যাশা করব না যে সেগুলো গুজব থেকে বাস্তবতায় আসুক এবং বাস্তবতায় এসে কোনো ধরনের মানে অপ্রীতিকর পরিস্থিতিতে আমার সোনার বাংলা পড়ুক। কারণ দেশের মানুষ, নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চায়। সেই মানে দেশে যদি কোনো মানে ভুল সিদ্ধান্তের কারণে, কিংবা কোনো সিদ্ধান্ত সেটা ভুল হোক আর ঠিক হোক, কোনো সিদ্ধান্তের কারণে যদি পরিস্থিতি অন্যরকম হয়, পরিস্থিতি গরম হয়, সেটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্য। আমার মনে হয় যে এই ব্যাপারে দুই পক্ষই, সরকার আদালত, 3 পক্ষই, সরকার আদালত এবং সেনাবাহিনী, সব পক্ষই মানে এমন অবস্থান নেবে, এমন ব্যবস্থা নেবে যেন কোনোভাবেই পরিস্থিতি খারাপ না হয়, পরিস্থিতি উত্তপ্ত না হয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে ঘটনাটা ঘটলো, এবং সবথেকে বড় আলোচনাটা যেটা আছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী যারা জুলাই অভ্যুত্থানে সরকারের বিপক্ষে গিয়ে, সরকারের অর্ডার ফলো না করে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিল, ছাত্র জনতার দিকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিল। 3 তারিখে অফিসার্স অ্যাড্রেস থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ছাত্র জনতার উপরে, নিরীহ ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবে না। এই যে গুলি না চালানোর সিদ্ধান্ত, সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছিল, এবং শেখ হাসিনা সরকার যে 2 দিনের মাথায় তাদের পতন হলো, সেই পতনটা মূলত সেনাবাহিনীর ছাত্র জনতার পক্ষে, মানে আনঅফিসিয়ালি পক্ষে তো না, আনঅফিসিয়ালি তাদের বিপক্ষে না যাওয়ার যে অবস্থানটা, যে ঘোষণাটা, সেই কারণেই মূলত শেখ হাসিনা সরকারের পতনটা হয়েছিল। সুতরাং এই যে জুলাইয়ের যে বিজয়, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের অন্যতম ক্রেডিট কিন্তু সেনাবাহিনীরও এবং সেনা প্রধানেরও। সেই ক্রেডিট। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক গরম করে ফেলেছেন, আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে। গেল বেশ কয়েকদিনের ঝটিকা মিছিল, সার্বিক অবস্থান থেকে, তারপর উপদেষ্টাদের সেফ এক্সিট, কেউ কেউ তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলানো, শেখ হাসিনার ফোন কল ভাইরাল, যে জুলাই যোদ্ধারা ওনাকে ফোন দিচ্ছেন, 5 জন উপদেষ্টা তারা তলে তলে সমঝোতা করার চেষ্টা করছে, রাশেদের বক্তব্য, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা পুনপুণ্যা ভাবে আছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, গতকালকে যে ভিডিও সামনে আসছে, অনেকে দেখছেন যে শেখ হাসিনা বলছিলেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন, এবং আওয়ামী লীগের বেশ কয়েকটি ফেসবুক পেজ, তারপরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে দাবি করা হচ্ছিল যে দীর্ঘ 12-14 মাস পরে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন, এবং কি ভারত থেকে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এবং তিনি বলছেন যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যেই ভিডিওটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপান, আমার পরিচিত অনেকে শেয়ার করছেন। আমি বরাবরই বলি, যে কোনো ভিডিও যখন সামনে আসে, এটা সত্যতা যাচাই করা একটু জরুরি। তো সবাইকে সত্যতা যাচাই করতে পারে, বিশেষ করে যখন আওয়ামী লীগের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, অথবা ব্লগার যারা আছেন, তারা বা বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন, তারা যখন এই পোস্টটাকে শেয়ার করতেছেন, সাধারণ জনগণ তারা এটাকে সত্যি মনে করে নিয়েছেন। এবার আসুন, গতকালকে দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবি করে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, যে তিনি দাঁড়িয়ে আছেন সামনে কাছের গ্লাসের মতন একটা রেলিং, তো তিনি সেখান থেকে বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যটা আসলে কি এখনকার নাকি আগের? আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য হতাশার খবর হচ্ছে, এই ভিডিওটা এখন থেকে 7 বছর আগের, অর্থাৎ 2025 চলে, তাহলে 7 বছর আগে মানে কত? 2018 সালের ভিডিও। তো কেন এখন প্রচার করা হচ্ছে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে? আসুন দেখি ভিডিওটা সম্পর্কে আমাদের রিউমার স্ক্যানার বা ফ্যাক্ট চেক যারা করেন তারা কি তথ্য দিচ্ছেন। যেই ডায়লগটা মানে ভাইরাল হয়েছে সেটা এরকম ছিল যে, দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা, আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি, সবাই শান্ত থাকবা। এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল করা হয়েছে, রিউমার স্ক্যানারের অনুসন্ধান বলছে যে ভিডিওটি মূলত 2018 সালের। এটা কি ভারতে করা নাকি অন্য কোথাও? এটা ভারতে করা কোনো ভিডিও না, এটা হচ্ছে 2018 সালের জাতিসংঘের 73তম যে অধিবেশন ছিল। তো তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তিনি জাতিসংঘে গিয়েছেন, তার সাথে সফরকারী টিম ছিল। তো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, তারা নেত্রীকে দেখার জন্য সেই হোটেলের সামনে, মানে তিনি যেই হোটেলে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে, আপনার তো নিউ ইয়র্কের সেই হোটেলের সামনে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন বা নেতাকর্মী, তারা ভিড় করছিলেন নেত্রীকে এক ঝলক দেখার জন্য। তো সেইখান থেকে তিনি আসলে ওই সময় এই বক্তব্যটা দিয়েছেন যে আপনার মানে কি বলা হয়, যে তিনি দেশে ফিরে আসবেন। তো এই ভিডিওটা আমরা দেখলাম অমি পিয়াল যিনি আছেন
তিনি প্রথমে এটাকে সম্ভবত শেয়ার করছেন, উপরে ক্যাপশন ছিল কথা ক্লিয়ার, বোঝা না যাক, দেখলাম তো আপারে, মানে তিনি এত মাস পরে বা এত বছর পরে সামনে আসছেন। এখন স্ক্রিনশট হিসেবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিচ্ছি, যেটা রিউমার ফ্যাক্ট সামনে নিয়ে আসছে, যে এমজি মাওলা এমডি জিয়া এবং মিজানের সাথে কোলাবোরেট করে তিনি পোস্টটা করেছিলেন সেপ্টেম্বর 30, 2018-তে। যে ভিডিওটা প্রথম প্রকাশিত হয়েছে, এই ভিডিওটা 2018 সালের সেপ্টেম্বরের 30 তারিখে। সেখানে তিনি ক্যাপশনে লিখছিলেন 16,17,50,000 বাঙালির শেষ আশ্রয়স্থল আপনার দেশরত্ন জাতিসংঘের 73তম সম্মেলনে যোগদান শেষে বিদায় বেলায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, অর্থাৎ জাতিসংঘের যে অধিবেশন ছিল সেই অধিবেশন শেষ করে তিনি বাংলাদেশে যাবেন। তো ওই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই ভিডিওটা বা ওই বক্তব্যটা দিয়েছেন। এটা কি কাট করে এখন আবার নতুন করে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এই ভিডিওটা পরিকল্পিতভাবে ছাড়া হয়েছে। তো আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলি, দেখেন এইরকম গুজব ছড়াইলে আপনাদের কিন্তু ওজন নষ্ট হবে। নেতাকর্মীরা ভরসার জায়গা হারাই ফেলবেন। জমা আমার নেতা তো বা আমার যাদেরকে আমরা ফলো করি তারা তো মিথ্যা ভুয়া ভিডিও দিচ্ছে, এমনকি এগুলো নিয়ে অনেকে হয়তো ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ফেলতেছেন, লোকালি বিপদেও পড়তেছেন, রাজনৈতিকভাবে ঝামেলায় পড়তেছেন। সো যারা নেতৃত্বে আছেন আপনাদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যে আপনাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে বিপদে পড়বে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ওনার আসার রিজিক থাকে, যখন আসুন উনি আসবেন, চাইলেও আসবেন, না চাইলেও আসবেন, বাট যখন আসবেন তখন এমনি দেখা যাবে। তো প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে নতুন একটা ভিডিওতে।